আচ্ছা ভাইয়া, তুই কি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করবি? নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শাহরিয়া। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনোই আশা করেনি সে। কপাল থেকে ঝরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে শাহরিয়া তার চাচাতো বোন ফারিয়াকে বলল, ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কি না বল। আরেকবার এরকম কথা মুখে উচ্চারণ করলে ঠাটিয়ে কিন্তু দুইটা চড় বসিয়ে দিব। এবং চটি গল্পও পড়েছিস? তোর কি ইচ্ছে করে না কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে? তোর কি নিজের যৌবনটাকে একটুও শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও তো বেশ মজা পাবি, আর আমিও। কাছে আস না ভাই, কেউ দেখবে না, কারণ এই মুহূর্তে তুই বা আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। ছি, তুই এত নিচুটা মনে ছি তুই এত নিচু মনের মানুষ, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ, প্লিজ চলে যা আমার দু চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি ভিডিওগুলো দেখিস না বা চটি গল্প পড়িস নি? তারা যদি লিখতে ওসব করতে পারে, তাহলে আমরা কেনই বা দেখতে করতে পারবো না? আর তুই নিজেকে এত ভালো ছেলে মনে করছিস কেন? তোর ইনবক্স চেক করলেই তো দেখা যায়। দেখা যাবে না জানি কটা মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকার না সেজে কাছে আই। চল না, আমরা দুজনে মিলে অনেক মজা করি। শাহরিয়ার বুঝতে বাকি রইল না যে তার চাচাতো বোন ফারিয়া নেট দুনিয়ার ওই অন্ধকার পৃথিবীতে ডুবে গিয়েছে, পর্ণ ও চটি রোগে আক্রান্ত হয়ে গেছে, যেখান থেকে বের হয়ে আসা অতটাও সহজ নয়। নিজেকে আর এক মুহূর্তের জন্যও আটকে রাখতে পারে শাহরিয়া। সঙ্গে সঙ্গেই কষিয়ে ফারিয়ার দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়, সাথে সাথেই পাঁচ আঙুলের দাগ বসে পড়ে ফারিয়ার ফর্সা গাল জোড়ায়। তুই আমার চাচাতো বোন, সেটা ভাবতেই আমার প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমিও নেট চালাই, তাই বলে এটা একটু ভেবে নিস না যে আমি হাজারো মেয়ের সাথে লুতুপুতুর করি, পর্ণ ভিডিও দেখি এবং চটি পরে বিভিন্ন পাপ কাজে নিজেকে লিপ্ত করি। হ্যাঁ, মাঝে মধ্যে খারাপ ভিডিও বা ছবি চোখে পড়ে, সেগুলো আমি এড়িয়ে যাই বা স্কিপ করে চলি। তাই বলে সেগুলো দেখি না। আমার আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনোই করব না, কখনোই নেট দুনিয়ার কোনো অন্যায় এবং পাপ কাজে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা একদমই উচিত নয়, যেটা দেখে বা শুনে আমরা অন্যায় ও পাপ কাজে লিপ্ত হব। তোকে আমি পরিষ্কার করে বলছি, এইসব অন্ধকার পৃথিবী ছেড়ে প্লিজ আলোর পথে চলে আয়। তাছাড়া কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবেই থাক। ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সব কিছুই বলতে বাধ্য হব। শাহরিয়ার কথার জবাবে ফারিয়া আর কিছু বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পরে শাহরিয়া নিজের রুমের দরজা দ্রুত সাথেই বন্ধ করলো এবং মনে মনে ভাবতে থাকে, আজকাল কত শত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি, গ্রুপ পেজ অথবা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায়ের পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউই সেসবের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমি অনেক বড় বড় গ্রুপ ও পেজের এডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন প্রকার 18+ আইডি, পেজ, গ্রুপ রিপোর্ট মারতে মারতে লিমিটেই নষ্ট করে দেয়, কিন্তু তারা কেউ আমার কোনো কথায় কোনো গুরুত্বভাবে আকার নেয়নি। কিন্তু তারা আমার এসব কথা কোনো গুরুত্ব তার আকারে দেখেনি। জবাবে তারা প্রত্যেকেই বলেছিল, আমাদের আর কাজ কাম কি নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব? তারপরে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। একটিবার ভেবে দেখুন তো, যদি বড় বড় ভালো গ্রুপ, পেজ, সাইট, আইডিয়া সবাই যদি এসবে 18+ পেজ এবং সাইটের বিরুদ্ধে লেগে থাকে, তাহলে মনে হয় না ওইসব 18+ পেজ, সাইট, আইডি ইত্যাদি চিহ্নটুকুও খুঁজে পাওয়া যাবে। প্রতিদিন প্রতিদিন শত শত ছেলে মেয়ে নষ্ট হচ্ছে এসব বাজে পেজ, গ্রুপ, বিভিন্ন সাইটের কারণে।
রাতে খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে শাহরিয়া দেখলো ফারিয়া ওসব 18+ ভিডিওগুলো দেখছে। শাহরিয়া দ্রুত ফারিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরও তুই আবার এসব দেখছিস? তোর মৃত্যুর ভয় বলতে কোনো কিছুই নেই, তাই না? এতটা নির্লজ্জ খারাপ কি করে হলি তুই? আমার মোবাইল দে বলছি। না, দিব না। আর এক্ষুনি চাচা ও চাচিকে গিয়ে সবটা বলছি। কথাটা বলার সাথে সাথে যখন শাহরিয়ার সামনে পা বাড়তে যাবে তার পূর্বেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে, নিজের জামার খানিকটা অংশ ছেড়ে ফেলে। এই, তুই এসব কি করছিস? আমাকে যেতে দে বলছি। আজ আমি তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়ে ছাড়বো। শাহরিয়ার কথার জবাবে ফারিয়া তেমন কিছুই বলল না, শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই দৌড়ে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় কেউ রুমে প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয়। ভেতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়া রুমের এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল এবং পরিশেষে কাঁদতে কাঁদতেই বলল, বাবা, শাহরিয়ার আমার গোসলের ভিডিও বানিয়েছে। সেটা দেখিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছিল। শাহরিয়ার মাথায় এই মুহূর্তে যেন গোটা আকাশ ভেঙে পড়েছে। নিজের মেয়ের মুখে এরূপ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না সে। সজোরে একটা লাথি মারল শাহরিয়ার বুকে। শাহরিয়ার কিছু বলতে চাইলে তাকে বলার মতো কোনো সুযোগ দেওয়া হয়নি। অতঃপর শাহরিয়ার গালে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শাহরিয়ার বাবা বলল, তোর মতো কুলনগারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমার কথাগুলো তো একটাবার শোনো। কিন্তু একটা বারের মতেও কেউ শোনেনি শাহরিয়ার কথাগুলো। বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। রাত প্রায় 12টা। রাস্তার একপাশে দাঁড়িয়ে সে ভাবছে এখন কোথায় যাবে, কি করবে। মিথ্যে একটা অপবাদে সে যে আজ সর্বহারা। না চাইতেও ওর চোখ দিয়ে টপটপ করে শাহরিয়ার জল গড়িয়ে পড়ছে। কোনো ক্রমে আটকাতে পারছে না। হঠাৎ শাহরিয়া দেখতে পেল তার সামনে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। অতঃপর আবারও ভালো করে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং ফারিয়া। ফারিয়া, তুই এখানে কেন? কিভাবে? আর কি চাস আমার কাছে? সব কিছুই তো তুই কেড়ে নিয়েছিস। আমার সুন্দর জীবনটাকে বরবাদ করে দিলি। শাহরিয়ার কথার জবাবে ফারিয়া এক প্রকার অট্ট হাসিতে মেতে ওঠে, বলে, শাহরিয়ার কথার জবাবে ফারিয়া এক প্রকার অট্টহাসিতে মেতে উঠে বলল, তোর এই সুন্দর চেহারা দেখে না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়। আজ তোর এই সুন্দর চেহারাটাই আমি নষ্ট করে দিব। কথাগুলো বলার পরপর ফারিয়া পানির মতো কিছু একটা শাহরিয়ার মুখে ছুঁড়ে মারল। মুখে পড়তেই শাহরিয়া বুঝতে পারল এটা অ্যাসিড জাতীয় কিছু। সাথে সাথেই যন্ত্রণায় কাতর হয়ে শাহরিয়া চিৎকার দিয়ে উঠল। হে আল্লাহ, কি অপরাধ আমার, তুমি বলো। কেন আমার সাথে এমনটা হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের উপর সহ্য করব? আম- আমি আর পারছি না আল্লাহ। প্রতিনিয়ত ছটফট করছে সে। যন্ত্রণায় শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি খেতে থাকলো। মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়া। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়া। আস্তে আস্তে শাহরিয়ার চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানেই কি শেষ হয়ে যাবে শাহরিয়ার গল্প, নাকি ঘুরে দাঁড়াবে, শুরু করবে নতুন এক অধ্যায়? অতঃপর শাহরিয়ার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল। মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। তাছাড়া মুখের যাবতীয় অঙ্গগুলো ঠিকমতো তেমন একটা নাড়াতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে। অবশেষে ছটফট করা শুরু করে দেয় সে। যন্ত্রণা বারবার গুঙিয়ে উঠছে শাহরিয়া। ডাক্তার খবর পাওয়া মাত্রই দ্রুত এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শাহরিয়াকে ঘুম পাড়িয়ে দিল এবং প্রায় 5 ঘন্টা পর শাহরিয়া আবার জ্ঞান ফিরল। আচমকা একজন বৃদ্ধ লোক শাহরিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতে দিতে বলল,
বাবা, কে সেই অন্তত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ যে তোমার এই মুখে অ্যাসিড নিক্ষেপ করলো? বৃদ্ধ লোকটির কথা শুনে শাহরিয়ার নিজের চোখের জল সামনে রাখতে পারল না। হাজার যন্ত্রণা, বেদনা, কষ্ট উপেক্ষা করে চোখের অশ্রু জড়াতেই বলল, আঙ্কেল গো, নেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার নিজের আপন চাচাতো বোন আমার সাথে তার অবৈধ শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতে আমি রাজি হইনি বিধেই এক প্রকার রাগ নিজের মধ্যেই পুষে রেখেছিল, এবং সেদিন রাতে সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে প্রথমে সে বাড়ি ছাড়া করলো, কিন্তু তারপরও বোধ হয় ওর শান্তি হচ্ছিল না, যার ফলে পরবর্তীতে আমার সামনে এসে আমাকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সবসময় নিজের আপন বোন ভেবেছিলাম, সেই বোনই আজ আমার এত বড় সর্বনাশ করলো, আমাকে পূর্ণভাবে ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট হয়তো বেশ সহজেই ভুলে থাকা যায়, কিন্তু আপন মানুষগুলোর দেওয়া কষ্ট ভুলে যাওয়া অনেকটাই কঠিন। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? শাহরিয়ার কথাগুলো এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিল বৃদ্ধ লোকটি। অতএব তিনি নিজের চোখে কোণের অশ্রু বাদ আটকাতে পারল না। বাবা রে, এই দুনিয়ায় মানুষ চেনে ওঠা বড় কঠিন। কেউ কারো নয়, বাস্তবতা আরও কঠিন। পিছন থেকে সব সময় তারা আঘাত করে, যারা কাছের অথবা অতি আপনজন হয়ে থাকে। আচ্ছা, আমি এখন কোথায়? এটা কোন জায়গা? আর আপনিই কে? বাবা, আগেই একটু শান্ত হও, আমি সবটা বলছি। হ্যাঁ জি, এবার বলুন। কেনই বা আপনি এই হাসপাতালে নিয়ে আসতে গেলেন আমাকে? যেখানে মরতেই দিতেন সেখানেই মরতে দিতেন। আমি আর কি নিয়ে বাঁচব? সবই তো আমার শেষ, সব কিছু ধ্বংস হয়ে গেল, আর কিছুই বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎস আমি খুঁজে পাচ্ছি না। বাবা, আগেই একটু শান্ত হও, আমি সবটা বলছি। হ্যাঁ জি, এবার বলুন। আমি আমার গাড়ি করে একটা জরুরি প্রয়োজনে বিশেষ কোনো একটা কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় এক পাশে তোমাকে ওই অবস্থায় দেখতে পেয়েছিলাম। তারপর কোনো কিছু না ভেবে আর দেরি করলাম না, দ্রুতই তোমাকে ইমার্জেন্সি ঢাকায় সবচেয়ে বড় হসপিটালে দিয়ে আসলাম, এবং যথাসময়ে যদি তোমাকে হসপিটালে না দিয়ে আসতাম তাহলে হয়তো তোমার মৃত্যু অবধারিত ছিল। বাবা রে, এমন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই তোমার নিকট অবশিষ্ট নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল, যে নেট দুনিয়ায় নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে নির্দোষ একটা মেয়েকে ধর্ষণ করেছিল। সেই অপরাধে এখন সে জেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি আরাম করো, কারণ ডাক্তার তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছে। কথাগুলো বলার পরপর বৃদ্ধ লোকটি কেবিন থেকে বেরিয়ে গেল। অতঃপর একটা দুইটা নয়, 6টা মাস শাহরিয়াকে হাসপাতালে থাকতে হয়েছিল। এখন সে মোটামুটি সুস্থ। এই 6 মাস শাহরিয়াকে কতটা না কষ্ট সহ্য করতে হয়েছে সেটা সেই বুঝতে পারবে, যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। শাহরিয়ার প্রতিটা দিন ছিল বেঁচে থাকা থেকেও মরার মতো অবস্থা। আর 6 মাস পর বৃদ্ধ লোকটি শাহরিয়াকে নিয়ে নিজের সাথে বাড়ি নিয়ে আসলো। শাহরিয়া এখন বৃদ্ধ লোকটির বাড়িতে বড় একটা রুমে বসে আছে। হঠাৎ তার চোখ গেল রুমে পড়ে থাকা এক আয়নার দিকে। ইচ্ছে না থাকার সত্ত্বেও সে আয়নার সামনে চলে গেল। আয়নায় নিজেকে দেখে নিজেই ভয়ে কিছুটা পিছিয়ে যায় শাহরিয়া। বারবার হাত দিয়ে নিজের মুখটি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে, নিজেকে দেখেই নিজেই ঠিকমতো চিনে উঠতে পারছে না শাহরিয়া। আচমকা জোরে চিৎকার দিয়ে উঠল শাহরিয়া। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুত ছুটে আসলেন এবং বললেন, কি 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 হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে ও, আমার ধ্বংসের শীর্ষে তুলে নিয়েছে। আমি এই কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি শাহরিয়াকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই
ওনার বিফলে যাচ্ছিল। শাহরিয়া কিছুতেই শান্ত হচ্ছিল না। তারপরেও দমে যায়নি বৃদ্ধ লোকটি। অতঃপর বহু কষ্টে শাহরিয়াকে শান্ত করতে তিনি সফল হন। রাতে বৃদ্ধ লোকটির পরিবারের সবার সাথে শাহরিয়াকে খাবার খেতে বসেছিল। বৃদ্ধ লোকটির সুন্দরী মেয়ে সবাইকে খাবার দিয়ে দিলেও একমাত্র শাহরিয়াকে খাবার বেড়ে দেয়নি। বৃদ্ধ লোকটি ধমকে সুরে খাবার বেড়ে দিতে বললে জবাবে ওনার মেয়ে নীলা বলল, না, সরি বাবা, আমি এই কুৎসিত ভয়ঙ্কর দেখতে লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা হচ্ছে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে সবার সামনেই থাপ্পড় মারতে চাইলে শাহরিয়া থামিয়ে দিয়ে বলল, না আঙ্কেল, উনি তো ঠিক কথাই বলেছে। আসলেই আমি এত কুৎসিত দেখতে একটা ছেলে, আমার কাছে আসলে সবার ঘৃণা লাগাটাই স্বাভাবিক। অতএব শাহরিয়া নিজেই খাবার বেড়ে নিল। খাবার শেষ করে শাহরিয়া সেই রুমে চলে এলো, যেই রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল। অতবার তেমন আর কিছু ভাবল না শাহরিয়া। বিছানায় গা এলিয়ে দেওয়ায় মাত্রই ঘুমিয়ে পড়ল। পরের দিন শাহরিয়ার ঘুম থেকে ওঠার সাথে সাথেই তার সামনে ফারিয়ার মতো কেউ দেখতে পেল। নিচের চোখ দুটো ডলতে ডলতে শাহরিয়া আবারও ভালো করে তাকিয়ে দেখল এটা ফারিয়াই। ফারিয়াকে দেখে শাহরিয়ার ভয়ে আঁতকে উঠল। ফারিয়া শাহরিয়ার এরকম ভয়ার্ত দৃশ্য দেখে অট্টহাসি দিয়ে বলল, শাহরিয়ার, কোথায় পালাবি তুই? তোর মুখের এক পাশটা তো আমি সম্পূর্ণ নষ্টতে রূপ দিয়েছি, এবার অন্য পাশটার বাকি। কথাগুলো বলেই ফারিয়া শাহরিয়ার দিকে এগোতে থাকে, আর শাহরিয়া ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ শাহরিয়া থেমে গেল, কারণ তার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল দেয়াল। হঠাৎ শাহরিয়া দেয়ালের সাথে ঠেকে গিয়েছে, আর পেছোতে পারছে না। জানিস শাহরিয়ার, আমার খুব আনন্দ তখন লাগবে যখন এই অ্যাসিডটা তোর মুখের অন্য পাশটায় পড়বে। যখন তুই কষ্টে চিৎকার করবি না, তখন আমার মনের গহীনে জ্বলন্ত আগুনটা একটু হলেও নিভবে। আর তুই তখন হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল কতটা ভয়ানক হতে পারে। কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারতে খানিকটা দেরি হয়নি। অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথে শাহরিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো এবং সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো, কিন্তু ফারিয়া চিহ্নটুকু পায়নি। অতপর শাহরিয়া বেশ বুঝতে পারল যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাস ভর্তি পানি এক নিমেষেই ঢকঢক করে খেয়ে ফেলল শাহরিয়া এবং বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। সুমধুর কণ্ঠে আজান ভেসে আসলো। আজান শেষ হওয়ার পরপর শাহরিয়ার দেরি করল না, দ্রুত অজু করে নামাজ আদায় করে মোনাজাতে চোখের অশ্রু বাদ ছেড়ে দিয়েছে। শুধু একটা কথাই বলেছিল, আল্লাহ, তুমি পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো। সকালবেলা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে, আশপাশটা ভালো করে দেখছিল শাহরিয়া। পাশে বিদ্যমান সুন্দর ফুল ও ফুলের সুবাস তাকে মুগ্ধ করছিল। আবার তার মধ্যেও ফুরফুরে বাতাস, যা শাহরিয়ার মনকে বারবার অজানা আনন্দে ভরে তুলেছে। হঠাৎ শাহরিয়া বুঝতে পারল তার পেছনে থেকে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছে। শাহরিয়া পেছনে ফিরে দেখল এটা নীলা। আপনি এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার কি ছাদে করছি? আপনি ছাদে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আর কেউ আসে? সাহসও করে না। আপনি জানেন না কেন এলেন ছাদে? সরি, আমার জানা ছিল না। আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। আমি আপনার কেনই বা কথা শুনতে যাই না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি প্লিজ আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুৎসিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমিষে ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি এখন ছাদ থেকে চলে যান। আমি কিছুতেই আপনার মতো কুৎসিত দেখতে একটা লোককে সহ্য করতে পারছি না। নীলার কথার জবাবে শাহরিয়া কিছু বলল না, কারণ কি আর বা বলবে সে? বলার মতো তো তার কাছে কোনো শব্দই অবশিষ্ট নেই। অতপর শাহরিয়া চুপচাপ ছাদ থেকে নিচে নেমে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলা এসে কড়া গলায় শাহরিয়াকে বলল, আচ্ছা, আপনি কি আমাদের বাড়িতে পায়ের উপরে পা তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জাবোধ নেই? এইভাবে অপরিচিত একজনের লোকের বাড়ি আরাম আয়েসে থাকছেন ও
বসে বসে ভালো ভালো খাবারগুলো গিলছেন। যদি আপনি আমাদের বাসায় কোনো কাজ করতেন তাহলেও নিজের মনকে কিছু অন্তত বুঝ দেওয়া যেত। আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, না হলে কি করে পারলো আপনার মতো একজন আপদ আমাদের বাড়িতে আনতে। আর হ্যাঁ, আমি শুনেছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছেন। আমার তো মনে হচ্ছে আপনি আপনার চাচাতো বোনের সাথে সত্যিই কিছু খারাপ করেছেন বা করার চেষ্টা করেছেন, তাই বোধহয় সে আপনার মুখে অ্যাসিড মেরেছে। নীলার কথা শুনে শাহরিয়া চোখগুলো বড় বড় করে নীলার দিকে তাকালো। নীলা ধমকের সুরে বলল, আপনার সাহস তো কম না? আপনার কুৎসিত বিশ্রী মুখ নিয়ে আমার দিকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব কিন্তু, যত সব। কথাগুলো বলেই নীলা রুম থেকে চলে গেল। আস্তে আস্তে দিন যতই অতিক্রম হচ্ছে তেমনি শাহরিয়ার প্রতি নীলার ব্যবহার ধীরে ধীরে খারাপ হচ্ছে। অতঃপর শাহরিয়ার সিদ্ধান্ত নিল যে সে এই বাড়িতে আর থাকবে না। কারো মাথায় বোঝা হয়ে থাকা অন্তত শাহরিয়া পছন্দ করে না। পরের দিন সবার সামনে পরিষ্কার করে শাহরিয়া বলে দেয় এ বাড়িতে কোনো বোঝা হয়ে থাকবে না, সে আর থাকতে চায় না। শাহরিয়ার কথা শুনে গভীর গলায় বৃদ্ধ লোকটি অর্থাৎ নীলার বাবা তখন বলল, কেন? জবাবে শাহরিয়া মুচকি হেসে নীলার বাবার হাত দুটি ধরে বলেছিল, আপনি আমার জন্য অনেক কিছুই করেছেন, যা মুখের ভাষায় বলে প্রকাশ করা কখনোই সম্ভব না। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সৃষ্টিকর্তার নিকট আপনার পরিবারের জন্য আমি সর্বদাই কল্যাণ কামনা করব। তাহলে আমি এবার আসি, বিদায়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে শাহরিয়া সেখান থেকে চলে আসতে সফল হলো। আসার আগে নীলার বাবার শাহরিয়াকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিলেন, যাতে শাহরিয়া না সূচক উত্তর দিয়ে বলেছিল, টাকার কোনো প্রয়োজন নেই, নিচে খেটে খুঁটে উপরে উঠতে চাই। ঢাকার রেলওয়ে স্টেশনে একটা ওভারব্রিজের উপর বসে আছে শাহরিয়া, মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা। মনে মনে একটা কথা ভেবে শাহরিয়া খুব কষ্ট পাচ্ছে। এতটা সময় চলে গেল কিন্তু নিজের বাবা মা এখনো একটি বারের জন্যও কোনো খোঁজ নিল না তার। এখন শাহরিয়ার সম্মুখে সবচেয়ে বড় কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ালো, সে এখন কি করবে, কোথায় থাকবে বা যাবে, কি খাবে। বেঁচে থাকা এই জীবনের যুদ্ধে জয়ী হওয়া যে অনেক কঠিন। হঠাৎ করেই শাহরিয়ার চোখের দৃষ্টি গিয়ে পড়ল নিচে থাকা কিছু লোকজনের উপরে। তাকিয়ে তাকিয়ে শাহরিয়া দেখছে লোকগুলো মাথার ঘাম পায়ে ফেলে ভারী বস্তাগুলো নিজের পিঠে কিভাবেই না টানছে। অতএব শাহরিয়াও শেষ পর্যন্ত ওই দিনমজুরের লোকগুলোর মতো তাদের সাথে যুক্ত হয়ে যায়। 20টি বস্তা টানার জন্য সবাইকে 1000 করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সবাইকে 500 টাকা জোর করেই ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায় রে মানুষ, সবকিছু ভুলে যেতে পারলেও গরিবদের হক মেরে খাওয়ার কথা একদমই ভুলবে না এক প্রকার মানুষ। 500 টাকা হাতে নিয়ে ভাবতে থাকে শাহরিয়া এই টাকাটা দিয়ে কি করবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। অতএব সে আর কোনো রূপ দেরি করলো না, বুদ্ধি অনুযায়ী কাজ আরম্ভ করলো। সর্বপ্রথম সে একটি কম দামি সেকেন্ড হ্যান্ড বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে পেয়েও গেল। 470 টাকা দিয়ে বাটন ফোনটা সে ক্রয় করলো, যেটা দিয়ে সে নেট সহজেই চালানো যায়। নিজের সাথে আগে থেকেই একটা সিম থাকতো। সিম থাকতে পরিবর্তে তার কোনো সমস্যা হয়নি শাহরিয়ারের। বাটন ফোনের সাহায্যে ইন্টারনেটে বিভিন্ন ন্যায়বাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করলো শাহরিয়া। পরিশেষে রাস্তা থেকে ঠাঁই হয় বস্তিতে। এখন সে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে। বিভিন্ন ন্যায়বাচক এবং ভালো সাইটগুলো থেকে আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করলো শাহরিয়া। যদিও বা এখন শাহরিয়ার আর বস্তি নামক স্থানে থাকে না। তার রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফলে সে এখন শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয়েছে। নিজের পরিশ্রমের টাকায় বড় এখন ফ্ল্যাট কিনে থাকছে। এখন শাহরিয়াকে ওরফে শেরু ভাই নামের ইন্টারনেট দুনিয়ায় প্রায় প্রত্যেকেই চেনে। আর চিনবেই না কেন? একের পর এক 18+ আইডি, বড় বড় ফেসবুক পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন পর্ণ ভিডিওর সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসে শীর্ণ স্থানে তুলছে শাহরিয়া।
শাহরিয়ার এমন কাজগুলো খুব দ্রুতই তার ফ্যান ফলোয়ার বৃদ্ধি করলো। আস্তে আস্তে বড় গণ্যমান্য মানুষদের সামনে চলে আসতে শুরু করলো এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই। তাছাড়াও শাহরিয়ার মাঝের মধ্যে মুখোশ পরে লাইভে এসে 18+ আইডি পেজ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ণ ভিডিওগুলোর সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এসব কালো জগৎ থেকে দূরে সরে আসার আহ্বান জানিয়ে পায়ের ওপর পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুতই নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করব। রাত প্রায় 10টা। নিজের মুখ ঢেকে কিছু খাবার কেনার জন্য বাইরে বের হলো শাহরিয়া। তাছাড়া এমনিতেও দিনের বেলা নিজের ফ্ল্যাট থেকে কখনো বের হয় না সে, কারণ দিনের আলোয় শাহরিয়া সহ্য করতে পারে না। তাই সব সময় রাতে বেশিরভাগ সে বাহিরে বের হয়ে থাকে। রাতের বেলাতেই তার যেসব জিনিসের দরকার পড়ে সেগুলো কিনে নিয়ে আসে। আজও তার কোনো ব্যতিক্রম হলো না। অতঃপর নিজের জন্য কিছু খাবার কেনার পর নিজের ফ্ল্যাটে ফেরার সময় শাহরিয়া দেখতে পেল নির্জন এক রাস্তায় একটি মেয়ে একটা ছেলের পা ধরে অনবরত চোখের অশ্রু ঝরাচ্ছে, যা দূর থেকে শাহরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শাহরিয়া এবং কথোপকথনগুলো মনোযোগ সহকারে শুনছিল। প্লিজ ভাইয়া, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করবেন না। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি কি পারবেন আমার সাথে এরূপ অন্যায় কাজ করতে? আরে রাখ তোর বোন, তোর এই জাস্ট 10 মিনিটের ভিডিও বিক্রি করে আমি কত টাকা ইনকাম করতে পারবো তোর কি সে আন্দাজ আছে? তাছাড়া আমার হাতে পায়ে পড়ে কোনো লাভ অবশ্য হবেই না। যদি পারিস তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হয়ে যা, তবেই সেই ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারি। কি কি প্রস্তাব? যদি তুই আমার সাথে শুধুমাত্র একটা রাত বিছানায় কাটাস, তাহলে আমি কসম করে বলছি ভিডিওটা আমি সাথে সাথে অনন্তকালের জন্য তোর সামনে ডিলিট করে দেব। ছেলেটির এমন কুপ্রস্তাব শোনা মাত্রই মেয়েটি দ্রুত চলে যায়। ঘৃণিত কণ্ঠে বলল, ছি, আমি কোনো মতে সেসব পাপ কাজে নিজেকে জড়াতে পারবো না। আমি তো আমার শখ ইচ্ছার কথা বলেছি, এখন বাকিটা তোর হাতে। কাল সকালের মধ্যেই রাজি হয়ে গেলে তো ভালোই, না হলে তোর ভিডিওটা আমি 18+ সাইটে বিক্রি করে দেব এবং 18+ সাইটে তোর ভিডিওটা যখন অনেক মানুষজন দেখবে না, তখন তুই দেখবি কচি কচি ছেলে থেকে বড়রা পর্যন্ত তোর সঙ্গে ইটিস পিটিস করার জন্য চলে আসবে। কথাগুলো বলে ছেলেটি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মেয়েটি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। অতঃপর শাহরিয়া মেয়েটির কাছে গিয়ে তার মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিয়ে মিষ্টি সুমধুর কণ্ঠে বলল, বোন, বোন রে, এভাবে কান্না করছো কেন? হঠাৎ করেই মাথায় কারো ছোঁয়া ও পেছন থেকে কারো গলা শুনে পেছনে ফিরে মুখ ঢাকা কালো কোট প্যান্ট পরা একজন লোককে দেখতে পেয়ে ভয়ে কিছুটা দূরে গিয়ে বলল, কে 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 আপনি? ধরে নাও তোমার এক অচেনা অপরিচিত বড় ভাই। আমাকে এবার বলো, কেন এত রাতে নির্জন রাস্তায় একাকী কান্না করছো? কোনো সমস্যায় আটকা পড়েছো কি? শাহরিয়ার কথার ভাব জবাবে মেয়েটি বেশ কষ্টে নিজের চোখের পানি আটকে রেখে বলল, না ভাইয়া, কিছু হয়নি আমার। আমাকে মিথ্যা বলার দরকার নেই, আমি সব জানি। দূর থেকে দাঁড়িয়ে সব শুনেছি, জেনেছি। আমি এখন কি করব ভাইয়া? কাপড় চেঞ্জ করার সময় ভাড়াটিয়া ছেলেটা সেটা জানি না কিভাবে যেন ক্যামেরা বন্দি করে এবং সেটা দেখেই আমাকে প্রতিনিয়ত সে ব্ল্যাকমেল করছে। চিন্তা করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি শুধু এটুকুই তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারি। আচ্ছা, তোমার কাছে কি ছেলেটার ফোন নাম্বার আছে? জি আছে। অতঃপর শাহরিয়া মেয়েটির থেকে ছেলেটির নাম্বার সংগ্রহ করে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে ফিরে আসলো। আসা মাত্রই শাহরিয়া প্রথমে নিজের ল্যাপটপ ওপেন করলো। অতঃপর সেই নাম্বার এর মাধ্যমে ছেলেটির সমস্ত কিছু খুব সহজেই নিজের আয়ত্তে নিয়ে আসলো। ছেলেটির মেসেজ চেক করে শাহরিয়া দেখতে পেল একটি বড় 18+ সাইটে তার ভিডিও বিক্রি করার কথা বলেছিল, কিন্তু এখনো বিক্রি করতে পারেনি।
এখন আর করবেই বা কি করে? ছেলেটির সবকিছুই তো শাহরিয়ার হাতের মুঠোয়। অবশেষে শাহরিয়া ছেলেটির নেট জাতীয় সমস্ত কিছু নিমেষেই নষ্ট করে দেয় এবং সেই সাথে কোনো ছাড় মেলেনি ভিডিও বিক্রি করার একমাত্র সেই 18+ সাইটটির। নিমেষেই নষ্ট করে উধাও করে দিল শাহরিয়া। 18+ সাইটটি নষ্ট হওয়ার 33 মিনিট পর সেই সাইটটির মালিক বেশ একটা কষ্টে জানতে পারল এই কাজ শাহরিয়া ওরফে শেরু ভাইয়ের। নিজের রাগ সামলে রাখতে না পেরেই সে সাইটটির মালিক শাহরিয়ার বিরুদ্ধে লাগিয়ে দেয় 10 জন নামি দামি হ্যাকার। কিন্তু সেই হ্যাকারগুলো অবশ্য হয়তো ঠিকমতো জানতো না যে শাহরিয়া তাদের থেকেও অনেক বড়, অনেক উপরের। অতএব সেই 18+ সাইটটির সহযোগিতা করার অপরাধে 10 জন হ্যাকারের মধ্যে একজন হ্যাকারকেও কোনো রকম ছাড় দিল না শাহরিয়া। পরের দিন সকালে কাপড় চেঞ্জ করার ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার অপরাধে পুলিশ উদম কেলানি কেলিয়ে টেনে হিঁচড়ে সেই ছেলেটিকে থানায় নিয়ে যাচ্ছিল, যা ভিডিওতে সরাসরি দেখে হাসতে হাসতে শাহরিয়া বেশ উপভোগ করছিল। বিকেলে নিজের কম্পিউটার ও ল্যাপটপ ওপেন করার বহু চেষ্টা করেও কিছুতেই ওপেন করতে পারছিল না শাহরিয়া। একসময় শাহরিয়া বুঝতে পারল তার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে, যা শাহরিয়াকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিল। কে বা কারা এমনটা করার সাহস দেখিয়েছিল কিছুই তার মাথায় ঢুকছে না। আচমকা শাহরিয়ার ফোনে একটা কল আসে। যেই কলটা রিসিভ করার পর শাহরিয়া যা শুনল তাতে সঙ্গে সঙ্গেই শাহরিয়ার ফোনটা ফ্লোরে পড়ে গেল। ভয়ে শাহরিয়ার সম্পূর্ণ শরীর শিহরে উঠল। হঠাৎই আবার শাহরিয়ার ফোন বাজতে আরম্ভ করলো। মন না চাইতেও তড়িঘড়ি করে ফ্লোর থেকে ফোনটা ওঠালো শাহরিয়া। অতঃপর বাধ্য হয়ে কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে একজন মেয়ের অট্টহাসি শুনতে পেল। কি চান আপনি? শুধু তোকেই চাই। আমাকে দিয়ে আপনি কি করবেন? তোর সাথে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি তোকে বিবাহ করতে চাই। আমার জীবনে নেই কোনো আলো, চতুর্দিকে শুধুই অন্ধকার, তাই এইসব বিয়ে টিয়ে আমার দ্বারা হবে না। সম্ভব, সম্ভব। আমি চাইলে সবই সম্ভব। এখন যা, ল্যাপটপ ওপেন করে দেখ। তোকে আবার সব কিছু ব্যাক করে দিয়েছি। কথাগুলো বলেই মেয়েটি ফোন কেটে দিল। অতঃপর শাহরিয়া তার ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই শাহরিয়ার ল্যাপটপে একটা ভিডিও কল আসলো। শাহরিয়া বুঝতে আর তেমন দেরি হলো না। একটু আগে ফোনে যার সাথে কথা হয়েছিল এটা সেই মেয়েটাই। তার আর নয় ছয় না ভেবে শাহরিয়া নিজেকে দ্রুত প্রস্তুত করলো, অর্থাৎ নিজের মুখটি ভালো করে কাপড় দিয়ে ঢাকলো। অতঃপর ভিডিও কল রিসিভ করার পর শাহরিয়া দেখতে পায় সুন্দরী একটি মেয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে। মেয়েটি এতই সুন্দরী যে তার সৌন্দর্য বোধহয় আসমানি পরীকেও দ্রুত হার মানিয়ে ফেলবে। এখনো তাহলে মুখ ঢেকেই রেখেছ? জি, আমার চেহারা আমি কাউকে দেখাতে চাই না। তাতে আমার কোনো সমস্যা নেই, তবে কিছু কথা পরিষ্কার করে শুনে নাও। আমি সান্তা ইসলাম। আমার বাবা লন্ডনে একজন জনপ্রিয় ব্যবসায়ী। সেই সুবাদে লন্ডনে থাকতে হয় আমাকে, তাই বাংলাদেশে তেমন একটা আমার আশা হয় না। কিন্তু তোমার কাজগুলো আমাকে অনেক মুগ্ধ করেছে, যা দেখে কেন যেন মনে হচ্ছিল সত্যি এখন দেশে চলে আসি, তোমার সাথে দেখা করি। আসলেই আমি তোমাকে লাইক করি। লাইক করি বলতে আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি হাজারো অমত প্রকাশ করলেও জোর করে হলেও অন্তত আমি বিয়ে তোমাকেই করব, করেই ছাড়ব। আমি একবার যখন তোমাকে ভালোবেসেছি, তবে ধরে নাও যে কোনো মূল্যেই তোমাকে পেয়েই দম নেব। আর হ্যাঁ, তোমার নিশ্চয়ই মনে প্রশ্ন নামক জিনিসটা জেগে উঠতে পারে, কিভাবে আমি তোমার সব কিছু নিজের আয়ত্তের ভেতরে নিয়ে এসেছি। তাহলে শোনো, লন্ডনে আমিও একজন বিখ্যাত হ্যাকার, তাই তোমার সব কিছু হ্যাক করতে আমার বেশ সময় লাগেনি। কিন্তু তুমি এখন কোনো চিন্তা করো না। একবার যখন তোমার লাইফে প্রবেশ করেছি, তাহলে ভেবে নিও কেউ তোমার ধারে কাছেও হাজারো চেষ্টা করলেও আসতে পারবে না। তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও, তোমার পাশে রয়েছি। কিছুদিন পর আমি দেশে আসছি তোমাকে আমার সাথে পবিত্র এক বন্ধনে আবদ্ধ করার জন্য। রেডি থেকো। আর বিয়ে করবে না এমনটা মোটেও বলে ওঠো না, তাহলে হয়তো প্রাণেও মারা যেতে পারো।
তাই বি কেয়ারফুল। কথাগুলো বলার পরপরই শান্ত ভয়ঙ্কর একটি হাসি দিয়ে ভিডিও কল কেটে দিল। এখনো শাহরিয়ার এক ধ্যানে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। এতক্ষণ যাবৎ কি হলো, কিভাবে হলো কিছুই ভেবে পাচ্ছে না সে। শূন্য মাথায় ঘুরে ফিরে বারবার শূন্যই আসছে। কোনো মতেই হিসেবে মেলাতে পারছে না শাহরিয়া। আজকের দিনটাকে কোনো আজকের দিনটাকে কেন যে তার এক স্বপ্নের মতো লাগছে। এরপর থেকে সকাল বিকাল রাত শান্তা নামক ওই মেয়েটি শাহরিয়াকে সব সময় ফোন করে, এক প্রকার বিরক্ত করতে থাকে। শাহরিয়ার কথা বলার কোনো ইচ্ছে না থাকলেও মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মূলত নিজের সবকিছু হারাবার ভয়ে বাধ্য হয়েই শান্তার সঙ্গে শাহরিয়াকে কথা বলতে হয়। এখনো রাত প্রায় 2টো। শাহরিয়া এখনো নেট দুনিয়ায় একটা বাজে সাইটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। সেই সাইটে পতিতালয়ের বিভিন্ন নারীদের নগ্ন ভিডিও অথবা ছবি দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হয়, যার ফলে পরবর্তীকালে আকৃষ্ট হওয়া লোকজন চলে যায় পতিতালয় বা কোনো আবাসিক হোটেলে। একটাবার মনোযোগ সহকারে ভেবে দেখুন, আমিও আপনি সবাই কিন্তু জানি এই সব ওই খারাপ সাইটের জন্য। মানুষ একমাত্র অন্যায় পথ ছাড়া আর কোনো পথেই যাচ্ছে না। আপনি তা ভালো করেই জানা সত্ত্বেও চুপ করে আছি। জানি এসব বিষয় নিয়ে হাজারো আওয়াজ তুললেও কোনো লাভ হবে না, কিন্তু তাই বলে বন্ধ করতে পারবো না এমনটাও বলিনি। সবাই নিজেদের বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করুন এবং তাদের বিরুদ্ধে লেগে থাকুন যতক্ষণ পর্যন্ত না বিজয় না হচ্ছে। আমরা এদেশের মানুষ, তাই এদেশের ভালো খারাপ দেখাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। অবশেষে অনেক পরিশ্রমের ফলে চিরকালের জন্য সেই সাইটটি বন্ধ দিতে সক্ষম হয় শাহরিয়া, এবং পরের দিনই সেই সাইটের সম্পূর্ণ চক্রটাকে পুলিশ নিজেদের বশে নিয়ে আসে, অর্থাৎ সবাইকে গ্রেপ্তার করেন, যা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র শাহরিয়ারের জন্য। দেশ জুড়েই নানা আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে শাহরিয়া, কিন্তু কেউ এখনো পর্যন্ত শাহরিয়ারের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। শাহরিয়া কখনো দিনের বেলায় বাহিরে বের হয় না, কিন্তু তাকে আজ বের হতেই হলো। মুখ ঢেকে বহুদিন পর দিনের বেলায় বাহিরে গেল শাহরিয়া। দিনের আলো চোখে পড়তেই কেমন যেন অস্বস্তি লাগে শাহরিয়ারের। তাই আর দেরি না করে দ্রুত ধানমন্ডি যাওয়ায় একটা বাসে উঠে পড়ে। জরুরি কোনো এক কাজে রওনা দেয় সে। অতঃপর শাহরিয়া ধানমন্ডি পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার। দুজনে দুজনের দিকে কেমন এক দৃষ্টিতে যেন তাকিয়ে রয়েছে। শাহরিয়া কখনো ভাবতেই পারেনি আবার সেই বোন নামক অভিশাপটার সাথে দেখা হবে। প্রচুর রাগের উদ্ভব হচ্ছে শাহরিয়ারের মাথা নামক স্থানে। ইচ্ছে করছে কষিয়ে কয়েকটা থাপ্পড় ফারিয়ার গালে বসিয়ে দিতে, কিন্তু সে কিছুই করতে বা বলতেও পারছে না। ফারিয়াকে দেখেই তার ঘৃণা নামক জিনিসটা বারবার জেগে উঠছে। ফারিয়া এক ধ্যানে এখনো শাহরিয়ার দিকে তাকিয়ে আছে। কেন জানি বারবার শাহরিয়াকে তার চেনা চেনা লাগছে খুব। মুখ ঢাকা থাকলেও পারফিউমের মিষ্টি সুগন্ধটা বেশ চেনা পরিচিত লাগছে ফারিয়ার। আমতা করে কিছু বলতে যাবে তার আগেই শাহরিয়া ফারিয়ার পাশ কেটে চলে যায়। অতঃপর শাহরিয়া ধানমন্ডি যে কাজে এসেছিল সেটা সমাপ্ত করার পর নিজের বাসায় চলে আসে এবং শুরু করে দেয় আবার তার নিত্যদিনের কাজগুলো। কাজ করতে করতে হঠাৎ শাহরিয়ার কানে আজান ভেসে আসে। শাহরিয়ার আর দেরি করলো না, সঙ্গে সঙ্গেই তার সব কাজ ফেলে রেখে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আমরা অনেকেই আছি যারা ইন্টারনেটের প্রতি এত বেশি আসক্ত, আজান কানে আসলেও না শোনার ভান করে সবসময় ডুবে থাকি নেট দুনিয়ায়। এসবগুলো সবাই দ্রুত শোধন করুন, নতুবা নিশ্চয়ই এর জন্য এক না একদিন আপনাকে কঠিন থেকেও কঠিন শাস্তি পেতে হবে। নামাজ পড়া শেষ করে শাহরিয়া আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। লড়াই করে যাচ্ছে বিভিন্ন বাজে সাইটগুলোর বিরুদ্ধে। শাহরিয়া কখনো নিজের ইনবক্সের মেসেজগুলো ঠিকমতো চেক করে না, কিন্তু আজ কেন জানি তার খুব চেক করতে ইচ্ছে করলো। অতএব শাহরিয়ার কিছু না ভেবে নিজের ইনবক্স ওপেন করতেই সর্বপ্রথম যে মেসেজটি তার চোখে পড়ল সেটা হলো, প্রিয় শাহরিয়ার ভাইয়া ওরফে শেরু ভাই, প্রথমেই আমার সালাম নেবেন। তাহলে মূল কথায় আসা যাক।
আমার নাম রাজীব। সেই ক্লাস 7 থেকেই বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন পর্ন ভিডিও দেখতে এবং চটি গল্প পড়তে থাকি। একটা সময় চটি গল্প পড়া ও পর্ন ভিডিও না দেখা ছাড়া আমার ঠিকমতো দিনই পার হতো না। জানেন, নিজেকে অনেক বুঝিয়েছি এসব দেখা ও পড়া পাপ, কিন্তু তারপরেও আমি কেন জানি না সেগুলো নেশা থেকে বের হতে পারছিলাম না। কিন্তু আপনি সেসব বাজে সাইটগুলো ধীরে ধীরে নষ্ট করে দেওয়ার পর ঠিকমতো পর্ন ভিডিও বা চটি গল্প কিছুই পড়তে পারছিলাম না। শুরুতে আপনার প্রতি আমার খুব রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার জন্য মনের গভীরে শ্রদ্ধা ভরে যায়। কারণ শুধুমাত্র আপনার জন্য ঠিকমতো চটি গল্প পর্ন ভিডিও আমি ঠিকমতো দেখতে পেতাম না বলেই আজ আমি এসব পাপে আসক্ত থেকে বের হতে পেরেছি। তবে হ্যাঁ, এখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যা আগে ওসব বাজে নেশার জন্য করতে পারতাম না। বিশ্বাস করুন, এখন আমি খুব সুখী। এখন আমার বারবার কেন জানি মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ব্যক্তি। আপনার একটা পোস্ট পড়েছিলাম, যে পোস্টে লেখা ছিল আমাদের ওইসব বন্ধুদের সাথে চলা উচিত না, যেসব বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছুই শেখা যায় না। হ্যাঁ, এটা আপনি একদম সত্যিই বলেছেন। জানেন ভাই, আপনার জন্য যখন আমরা চটি গল্প পড়া বা পর্ন ভিডিও দেখতে পারছিলাম না, তখন রোজ আমার বন্ধুরা এসে আমাকে পাড়ার মোড়ে নিয়ে যেত মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কুনজরে দেখে নিজের জ্বালা মেটানোর জন্য। বেশ কিছুদিন বন্ধুদের সাথে আমি রোজই পাড়ার মোড়ে যেতাম, কিন্তু এক সময় কেন যেন আমি বদলে যেতে আরম্ভ করলাম। প্রতিদিন আপনার মতো পেজে এসে আপনাকে ফলো করতে লাগলাম। আপনার শিক্ষণীয় পোস্ট, আপনার সুন্দর সুন্দর ন্যায়বাচক কথা আমার মনটাকে ভেতর থেকে নাড়া দিয়ে ওঠায় এবং আমাকে খুব করে ভাবায় আমি সত্যি কি পাপ কাজ করছি। হ্যাঁ, আমি নেট দুনিয়ার অন্ধকার পৃথিবীর মগ্ন হয়ে সত্যিই আমি পাপ কাজ করে যাচ্ছিলাম। অতঃপর আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম, তখন সর্বপ্রথম ওই বাজে বন্ধুদের সাথে চলাফেরা ত্যাগ করলাম এবং সেই সব বন্ধুদের সাথে চলাচল করতে শুরু করি, যাদের থেকে সবসময় ভালো কিছু শিখতে পারবো। এখন আমি সত্যিই খুব সুখে আছি। আপনাকে হাজার ধন্যবাদ দিলেও কেন জানি না আমার কাছে কম মনে হবে, তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না। পরিশেষে একটা কথাই বলবো, আপনি এগিয়ে যান আর ওই সব বাজে সাইটগুলো বন্ধ করে যান, কারণ ওসব বাজে সাইটের জন্য আমাদের দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একজন 18-19 বছরের একটি ছেলে এমন মেসেজ দেখে শাহরিয়া মুচকে একটা হাসি দিয়ে রিপ্লাই দিল। একজন অন্যায়ের পথে যাওয়া ব্যক্তিও খুব ভালো করেই জানে যে সে অন্যায় পথে যাচ্ছে, সে পথ তার ধ্বংস নিশ্চিত। কিন্তু তা জানা সত্ত্বেও তারা সেই পথেই চলতে থাকে। যারা নিজেকে সংযত করে সেই পথ থেকে ফিরে আসে তারাই পরবর্তীতে বেঁচে থাকে, আর যারা ফিরে আসতে অক্ষম হয় তারাই হয়ে যায় ধ্বংস। মেসেজের রিপ্লাই দেওয়ার পরে শাহরিয়া আবার তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালবেলা কলিং বেলের শব্দে শাহরিয়ার এই ঘুমটা ভেঙে যায়, কিন্তু তাকে খুব ভাবাচ্ছে। কে কলিং বেল বাজাতে পারে? বাসায় তো কারো আসার কথাও না। অতএব তড়িঘড়ি করে শাহরিয়া নিজের মুখটা কোনো রকমে ঢেকে দরজা খুলতে যায়। খুলে যাকে দেখলো তাতে সঙ্গে সঙ্গে শাহরিয়া ভয়ে কিছুটা পিছিয়ে যায়। শাহরিয়ার সামনে তাকিয়ে দেখলো স্বয়ং শান্তা নামের সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। ভয়ে তার বুকখানা কেন জানি বারবার কাঁপছে। অতএব শাহরিয়ার ভয়ার্থক গলায় বলল, আপনি এখানে? শাহরিয়ার কথার উত্তরে শান্তা কিছুই বলল না। সোজা শাহরিয়াকে নিজের বুকের সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরল। আচমকা শান্তা এমন আচরণে শাহরিয়া চমকে উঠল। এই মুহূর্তে সে কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। বহু চেষ্টার পরেও শাহরিয়া কিছুতেই শান্তার কাছ থেকে নিজেকে ছাড়তে পারছিল না। শাহরিয়া আবার বলে উঠল, এটা আপনি কি করে বলছেন? ছাড়বো না, আরও কিছুক্ষণ তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকতে চাই। তাছাড়া এখনো তোমার মুখ ঢেকে রেখেছো কেন? কাপড়টা সরাও। তাছাড়া আজ বা কাল তোমার চেহারাটা তো
আমি দেখবই। এইভাবে ঢেকে রাখার কোনো মানে হয় না এখন। আগামীকালই তো বিয়ে করছি আমরা। শান্তার কথাগুলো শোনার পরপর শাহরিয়ার নিজেকে অতি কষ্টে শান্ত করছে। শান্তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এটা আপনি কি কি করছেন? ছি, ছাড়ুন আমায়। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শাহরিয়াকে হালকা গাল টেনে দিয়ে শান্তা বলল, দূর, এখন আর মজা করো না তো। আমি সিরিয়াসলি বলছি। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি হয়তো ভাবছো বিয়ের পর আমি কোথায় থাকবো, বা তোমাকে আমি সাথে করে লন্ডন নিয়ে যাব কি না, কিন্তু এমনটা হবে না। তুমি চাইলে আমরা দেশেতেই থাকবো, সমস্যা নেই। আরে কতবার আপনাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে পারবো না? এসব আমার দ্বারা সম্ভব না। বারবার বলার পরেও কেন একই কথা ঘুরে ফিরে বলছেন? শাহরিয়ারের এমন কথা শুনে শান্তা ভুরুকুচকে চোখগুলো বড় বড় করে শাহরিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে শাহরিয়ার কিছুটা দূরে চলে গেল এবং তার মুখ থেকে কাপড়টা প্রায় পড়ে যেতে চেয়েছিল, কিন্তু শাহরিয়া দ্রুত আবার ঠিক করে নেয়। শুধুমাত্র তোর জন্য বাবার কথার অবাধ্য হয়ে আমি দেশে এসেছি, তোকে বিয়ে করে পরম সুখ শান্তিতে সংসার করার জন্য। কিন্তু তুই আমার একটু একটু করে সাজিয়ে রাখা স্বপ্নের জাল ছিঁড়ে দিলিস, আমাকে আঘাত করলিস। আচ্ছা, আমার মধ্যে এমন কি নেই যার জন্য তুই আমার সাথে বিবাহ নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিস না? শান্তার কথার জবাবে মাথা নিচু করে শাহরিয়া বলল, এটা কিছুতেই সম্ভব না। আমার সাথে আপনি কখনোই সুখী হতে পারবেন না। আমি আপনার জীবন নষ্ট করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। শাহরিয়ার কথাগুলো শুনে শান্তা রেগে গিয়ে শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলল, কেন 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 আমায় বিয়ে করবি না? কি নেই আমার? তুই যদি আমায় বিয়ে করতে না চাস তাহলে দরকার পড়লে আমি তোর জোর করে হলেও তোকে আমি বিয়ে করব। শান্তার কথা শুনে শাহরিয়া মনে মনে ভাবতে থাকলো, না, এ হয় না। শান্তা আমাকে বিয়ে করলেও কখনোই সুখী হতে পারবে না। সারা জীবন শুধু কষ্ট নামক জিনিসটা ওকে চিড়ে চিড়ে খাবে। তাই আমাকে এই কাজটা করতেই হবে। অতঃপর শাহরিয়া শান্তার সাথে খুব বাজে ব্যবহার করতে শুরু করলো, তুই তুকারি করতে লাগলো। অতএব শাহরিয়া শান্তাকে নিজের ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিতে সক্ষম হলো। কেন যেন বারবার শান্তা চোখের অশ্রু দেখে শাহরিয়ার বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু সে নিরুপায়। তার কাছে এছাড়া আর কোনো কিছুই করার ছিল না। রাতে শাহরিয়ার কয়েকটা বাজে গ্রুপ নষ্ট করাতে ব্যস্ত ছিল। আচমকা তার ফোন বেজে উঠল। প্রথমে শান্তা ভেবে ফোনটা ওঠায়নি, পরবর্তীতে শাহরিয়া ফোন চেক করে দেখলো আননোন নাম্বার। তাই সে ফোন রিসিভ করতে বাধ্য হয়। ফোন রিসিভ করে শাহরিয়া বুঝতে পারল শাহরিয়াকে একজন সুনামধন্য এমপি ফোন করেছে। ওপাশ থেকে এমপি রাকিব হাসান শাহরিয়াকে বেশ অনুরোধের স্বরে বলল, প্রথমে আমার সালাম নিও বাবা। কাল একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে, যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুধুই তোমাকে নির্বাচন করা হয়েছে। আমি আশা করছি তুমি আসবে। হাজারো মানুষের মনে দিচ্ছে তোমাকে একটু দেখার। তোমাকে আমি অনুরোধ করেই বলছি, প্লিজ কালকে যথাসময়ে অনুষ্ঠানে চলে এসো। আমি তোমার বাবার বয়সী, তাই আশা করছি তুমি আমার কথা ফেলবে না। আমার বিশ্বাস কালকে তুমি নিশ্চয়ই আসবে। এমপি রাকিব হাসানের কথার উত্তরে শাহরিয়া কিছুই বলল না, চুপটি করে ফোন কেটে দিল। কারণ সে চায় না সবার সামনে প্রকাশিত হোক, কিন্তু আজ তার মন বারবার বলছে, আর কতদিন আড়ালে থাকবি? একদিন না একদিন তো আসতেই হবে সবার সামনে। আজ তার কাজেও ঠিকমতো মন বসছে না। অবশেষে সারা রাত ভেবে শাহরিয়া এই সিদ্ধান্ত পৌঁছেছে যে সে অনুষ্ঠানে যাবে, সে আর আড়ালে থাকবে না। তাই আর দেরি না করে শাহরিয়া অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আজও তার মুখখানি মুখোশ দিয়ে ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষের কানে শাহরিয়ার আসার খবরটা যেতে তেমন একটা সময় লাগেনি। সবাই উতলা হয়ে বসে আছে কখন নেট দুনিয়ার কিং শাহরিয়া ওরফে শেরু ভাই অনুষ্ঠানে আসবে। অতএব শাহরিয়ার গাড়ি যখন অনুষ্ঠানের গেট দিয়ে ভেতরে ঢুকছিল, তখন অনুষ্ঠানে উপস্থিত শত শত মানুষের চোখ জোড়া দৃষ্টি ছিল গাড়িটির দিকে। সবাই গভীর আগ্রহে বসে রয়েছে কখন শাহরিয়া ওরফে শেরু ভাই গাড়ি থেকে নামবে।
পরিশেষে শাহরিয়া যখন গাড়ি থেকে নামে তখন তাকে সুরক্ষিতভাবে স্টেজে নিয়ে যাওয়া হলো এবং প্রতিটা মানুষের দৃষ্টি ছিল একমাত্র শাহরিয়ার দিকে। স্টেজে ওঠার সাথে সাথেই অনেক ছেলেমেয়ে ছুটে আসলো শাহরিয়ার দিকে শুধুমাত্র সেলফি তোলার জন্য। একটি সময় শাহরিয়া নিজের মুখোশটা নিজেই খুলে ফেলল। মুহূর্তে ভয়ে আটকে উঠল সবাই। এতক্ষণ যাবৎ যেসব ছেলেমেয়েরা শাহরিয়ার সঙ্গে ঘেঁষে ঘেঁষে সেলফি তুলছিল তারাও এখন শাহরিয়ার এই কুৎসিত ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে ভয়ে বেশ খানিকটা পিছিয়ে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েও ভয়ে ভয়ে তাদের মা অথবা বাবার পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। কেউ ভাবতেই পারেনি শাহরিয়ারের মুখটি এরূপ কুৎসিত ভয়ঙ্কর ও বিশ্রী দেখতে হবে। এমনকি এমপি রাকিব হাসানও শাহরিয়ার কাছ থেকে ভয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। শাহরিয়ার মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, কি এতদিন যাকে দেখার জন্য আপনারা সবাই পাগল ছিলেন, আজ তাকে দেখেই কেন পিছিয়ে গেলেন? হয়তো কেউ ভাবতেই পারেননি আমার চেহারাটা এরকম দেখতে হবে। আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের বলি শুনুন। নেট দুনিয়ার আলোহীন নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে আমার নিজের চাচাতো বোন নামক অভিশাপটা তার সাথে আমার যৌন মিলনের কুৎসিত প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তার সাথে এমন পাপ কাজে জড়াবো না। সোজাসাপটা বললে পরবর্তীতে রাগে ক্রোধে কায়দা করে একটা মিথ্যা অপবাদে সে আমাকে বাড়িছাড়া করলো। তবুও এত অন্যায়ের পরেও একটুর জন্য তার অনুশোচনা বোধ কাজ করলো না, বিবেকে জাগলো না। আমার চেহারাটা আগে এমন ছিল না, আমি কুৎসিত ছিলাম না। সেদিন আমাকে মিথ্যা অপবাদে বাড়িছাড়া করা হয়। সেই দিনই রাতে সে আবার আমার সামনে এসে দাঁড়ায় এবং এসিড ছুঁড়ে মেরে চলে যায়। তারপর থেকে কতটা না যন্ত্রণা, বেদনা, কষ্ট আমায় সহ্য করতে হয়েছে সেটা আমি বেশ ভালো করেই জানি। প্রতিটা দিনই বেঁচে থেকেও যেন মৃত্যু মতো লেগেছিল। হাজারো কষ্টের মাঝে কি করে যে এখন আমি বেঁচে রয়েছি সেটা আমি নিজেই সঠিকভাবে জানি না। শাহরিয়ারের গলার স্বর থেকে এরূপ দুঃখজনক কথা শুনে সবার চোখের জল টলমল করছে। কেউ কোনো কথা বলছে না। সবার মুখ যেন এই মুহূর্তে বলার কোনো কথা বা শব্দ উদ্ভব হচ্ছে না। হঠাৎ করেই কেউ একজন এসে শাহরিয়াকে সবার সামনে জড়িয়ে ধরল। আর সেই একজন হচ্ছে শান্তা। অনুষ্ঠানে উপস্থিত সব মানুষই অবাক হয়ে তাকিয়ে আছে শাহরিয়ার দিকে। কেউ কেউ ভাবি বলে মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠছে। অতএব শাহরিয়া শান্তাকে একটু ধমকের সুরেই বলল, কি কি করছেন? সবার সামনে ছাড়ুন। আরে আমার বোকা, তোমার চেহারা কুৎসিত বিশ্রী বলে তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? আমি তো তোমার চেহারাকে নয় ভালোবেসেছি, শুধু তোমার ফুলের মতো নির্মল সরল মনকে। আমি আর তোমার কোনো কথাই আমি শুনছি না। অনুষ্ঠান সমাপ্ত হলেই আজই আমি তোমাকে বিয়ে করব। যদি আগের বারের মতো এবারও অমত প্রকাশ করো তাহলে কিন্তু আমার মৃত্যু নিশ্চিত, তার সাথে তোমারও মৃত্যু নিশ্চিত। শান্তার কথা শুনে শাহরিয়া কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি, কারণ শান্তা তাকে এই বিষয় নিয়ে কিছু বলার মতো সুযোগই দেয়নি। অনুষ্ঠান শেষ হলে শাহরিয়া সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরপরই প্রস্থান আরম্ভ করলো। যা 10 মিনিট 5 সেকেন্ড পর শান্তার সাথে শাহরিয়ার বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অবশ্য শাহরিয়া প্রথমে বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরবর্তীতে শান্তা তাকে বাধ্য করতে সক্ষম হয়। আজ তাদের বাসর রাত। শাহরিয়ার রুমের বাহিরে এই মুহূর্তে পায়চারি করছে আর ভাবছে সে এখন ভেতরে যাবে কিনা। শাহরিয়ারের বেশ একটা লজ্জা লাগছে, যার সাথে খানিকটা ভয়ও। আচমকা শান্তা রুম থেকে বেরিয়ে এসে শাহরিয়াকে টেনে টুনে বাসঘরের ভেতরে নিয়ে আসে। কি হলো? এভাবে টেনে টেনে কোথায় নিয়ে আসলেন? তা নয় তো কি, তোমাকে আমি কোলে করে নিয়ে আসবো। রাত কটা বাজে তার কোনো হিসাব তোমার কাছে কি রয়েছে? যাই হোক, বলেছিলাম যদিও এখন আমরা বিবাহিত স্বামী স্ত্রী, তাই একটু কাছে আসো না। জি না, অসম্ভব। আমার লজ্জা লাগছে, আমি কোনো কিছু করতে পারবো না। তুই আসবি না? কোনো ক্রমেই না। অদেব শান্তা রেগে গিয়ে শাহরিয়ার কাছে যেতেই এক মুহূর্তে তার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। এক হাতে জড়িয়ে শাহরিয়ার যে পাশটায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে সেই পাশটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না শোনা? হ্যাঁ। তোমাকে আর কোনো রকম কষ্ট পেতে দেব না। এখন আমি আছি সর্বদাই তোমার পাশে। চিন্তা করো না, আমি আব্বুকে সব বলেছি। লন্ডনের ডাক্তারের সাথে কথা বলছে আব্বু।
কয়েকটা দিন পর পর আমাদের লন্ডন যেতে হবে। সেখানে ভালো ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। শান্তার কথাগুলো শুনে শাহরিয়া কিছু বলতে গিয়েও আটকে যায়, কারণ শাহরিয়ার খুব ভালো করেই জানা এখন যদি সে না সূচক উত্তর দেয় কোনো লাভ হবে না। শান্তা একবার যা পদক্ষেপ নেয় সেটা পুরো না করা পর্যন্ত থামে না। তাছাড়া শাহরিয়াও শান্তার কোনো কথার অমতে যেতে চায় না। সেও বেশ একটা শান্তাকে ভালোবেসে ফেলেছে। কেন যেন এই মুহূর্তে শাহরিয়া ধীরে ধীরে পেছনের দিকে এগোচ্ছে। কিন্তু কেন? কারণ হচ্ছে শান্তা শাহরিয়ারের খুব একটা কাছে আসার চেষ্টা করছে। সে যতই পিছিয়ে যাচ্ছে শান্তা ততই তার দিকে এগিয়ে আসছে। একসময় শাহরিয়ার পেছন যেতে যেতে শেষমেশ বিছানার উপরে পড়ে গেল এবং শান্তা শাহরিয়ারের অতি নিকট চলে যায়, ডুবে যায় কোনো এক পবিত্র ভালোবাসার অতল গভীর সাগরে। প্রায় 1 সপ্তাহের মতো দিন অতিক্রম হলো। আজই শাহরিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে শান্তা। তবে শাহরিয়া কিছুতেই লন্ডনে যেতে চাচ্ছে না। এই কথা আবার সাহস করে শান্তাকে বলতে পারছে না। পরিশেষে শাহরিয়াকে লন্ডনে নিয়ে আসার পর শান্তা প্রথমে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল এবং তার কিছুদিন পরেই শাহরিয়াকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে শাহরিয়াকে অপারেশনের জন্য থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শান্তা শাহরিয়াকে একটা হাত শক্ত করে ধরে অপারেশনের থিয়েটারের সামনে পর্যন্ত এগিয়ে দিল এবং ছলছল চোখে তাকিয়ে বলেছিল, বিশ্বাস রাখো সেই খোদার ওপরে যে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। অতঃপর প্রায় 2 ঘন্টা পর ডাক্তার থিয়েটার থেকে বেরিয়ে আসে। হালকা একটু মাথা নিচু করে বলল, সরি। কথাটা কানে যেতেই শান্তার বুকের কম্পনের আবির্ভাব হতে আরম্ভ করলো। শান্তা পা থরথর করে কাঁপছে। অজানা সব ভয় তাকে গ্রাস করার চেষ্টা করছে। শান্তা তার বাবার দিকে কান্না ভেজা চোখে তাকালো এবং ধমক দিয়ে বলল, সরি, মানে ও মাই গড, আগে আমার পুরো কথাটা তো একবার শুনুন। আমি কিছু শুনতে চাই না, শুধু আমাকে এটা বলুন, শাহরিয়ার ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে সরি কেন বললেন? কারণ আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তার চেহারাটা সম্পূর্ণ আগের মতো করতে পারিনি, তাই তো সরি বললাম। তাছাড়া যদি আরও পূর্বে ওকে আমাদের কাছে নিয়ে আসা হতো তাহলে অনেকটাই সম্পূর্ণ ঠিক হওয়ার চান্স ছিল। এখন মোটামুটি তার চেহারাখানি ঠিক হয়েছে বলে আশা করা যায়। 8 ঘন্টা পর তার মুখ থেকে ব্যান্ডেজ খোলা হবে। প্লিজ ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। অতঃপর ডাক্তার চলে যাবার পরপরই সাথে সাথে শান্তা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতে শান্তার বাবা বেশ খানিকটা চমকে উঠলেন। অতএব শান্তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি রে মা, ডাক্তারের কথা কি শুনিসনি? শাহরিয়ার তো ঠিক আছে, তারপরে কেন কাঁদছিস? জানো বাবা, ডাক্তারের সরি শব্দটা শুনে আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমার নিঃশ্বাসও যেন নিতে বেশ কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। হাজারো কষ্টের মধ্যেই একটা কথাই মনে পড়ছিল, আমি কি সত্যি শাহরিয়াকে চিরতরে হারিয়ে ফেলবো? যদি সত্যি সত্যি শাহরিয়ারের কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা জিনিসটা করতে পারতাম না। আরে মা আমার, এখন আর কাঁদিস না তো, সব কিছু ঠিক আছে। অবশেষে শাহরিয়ার মুখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে এসেছে। শান্তার পরিবারের সবাই গভীর আগ্রহে বসে আছে শাহরিয়াকে দেখার জন্য। ডাক্তার আস্তে আস্তে করে এক এক করে সম্পূর্ণ ব্যান্ডেজটি খুলে ফেলল। সবাই এখন শাহরিয়ার দিকে তাকিয়ে রয়েছে। পূর্বের চেয়ে শাহরিয়ার মুখটি বেশ স্বাভাবিক হয়ে গেছে, যা দেখে সবাই মুখেই আনন্দের ছাপ ফুটে উঠল। এদিকে নিজেকে আর ধরে রাখতে না পেরে শাহরিয়াকে নিজ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল শান্তা, যা দেখে সবাই মুচকে হাসছে। লজ্জায় সেখান থেকে চলে গেল। শান্তা এখনও শাহরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে এবং মাঝে মধ্যে শাহরিয়ার কপালে মিষ্টি ঠোঁটের স্পর্শ দিয়ে যাচ্ছে। আচমকা শান্তার এমন পাগলের মতো আচরণে বিরক্ত বোধ করল শাহরিয়া। অতএব একটু ধমকের সুরেই শাহরিয়া বলল, কি করছো এসব? ছাড়ো আমাকে। চুপচাপ মুখ থেকে কোনো কথা বের করা ছাড়া বসে থাকো। বসে তো থাকতাম,
কিন্তু আমার যে ওয়াশরুমে যেতে হবে, তবে আমার শরীরটা বেশ দুর্বল দুর্বল লাগছে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? তুমি না বললেও না চাইলেও আমি তোমাকে ঠিকই নিয়ে যেতাম। এখন চলো। পরিশেষে শাহরিয়ার শান্তাকে ধরে ধরে ওয়াশরুমের সামনে পর্যন্ত নিয়ে এসে হঠাৎ করেই থেমে গেল। ডান পাশে থাকা আয়নায় নিজের মুখটি বারবার দেখে বলল, শান্তা, শান্তা, এই যে দেখো, আমার চেহারাটা তো প্রায় আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে গেছে। উফ, শান্তা, শান্তা, আজ আমি অনেক খুশি। অতএব বেশ কয়েকটি দিন শাহরিয়া এখানে অর্থাৎ লন্ডনে কাটালো। হঠাৎ একদিন তার ফোনে এক আননোন নাম্বার থেকে কল আসলো। শাহরিয়া কিছুক্ষণ ভেবে তারপর ফোনটি রিসিভ করলো। ওপাশ থেকে চেনা পরিচিত কান্না জড়িত একটা কণ্ঠ ভেসে আসলো। তার এটা বুঝতে কোনো সমস্যা হয়নি যে এটা তার নিজের মায়ের গলা। হ্যাঁ রে বাবা, আমরা তোর সাথে সত্যি অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। না জেনে শুনে ভুল বুঝে অবিশ্বাস করে তোকে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। প্লিজ বাবা, আমাদের পারলে ক্ষমা করে দিস। আর সবচাইতে বড় কথা হলো, ফারিয়া এই পৃথিবীতে আর কয়দিনের অতিথি মাত্র। ও মরণব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। মৃত্যুর পর্বে তুই কিছু শেষ কথা বলে যেতে চাই। প্লিজ বাবা, তুই আর রাগ অভিমান করিস না, ফিরে আয় না আমাদের কাছে। নিজের মায়ের কান্নার কণ্ঠটা শুনে শাহরিয়াও কেঁদে উঠল এবং ভেজা গলায় হ্যাঁ সূচক উত্তর দেয়, অর্থাৎ সে আসবে। অতঃপর শাহরিয়ার শান্তাকে সবকিছু খুলে বলার পর আজকেই দেশে যাওয়ার ফ্লাইটে ওঠে তারা। পরের দিন ভোরবেলায় বাংলাদেশে পৌঁছানো মাত্রই ঢাকার একটা হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে উঠল। হাসপাতালে যাওয়ার প্রধান একটাই কারণ, সেটা হলো শাহরিয়ার পরিবারের সবাই এই মুহূর্তে হাসপাতালে রয়েছে, মূলত ফারিয়ার কেবিনে। অবশেষে শাহরিয়া হাসপাতালে পৌঁছালো। ফারিয়া কেবিনে প্রবেশ করার সাথে সাথেই তার বাবা মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে টুকরে কেঁদে উঠল। তার সাথে বাকি সদস্যরাও চোখের কোণে অশ্রু অনবরত ঝরাচ্ছেই। শাহরিয়ার কোনো মতে সবাইকে বহু কষ্টে সম্মুখী হয়ে শান্ত করলো। তারপর শান্তার সাথে পরিচয় করিয়ে দিল। এক পা দুপা করে ধীরে ধীরে ফারিয়ার দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। ফারিয়া কিছুটা কাছে আসতেই শাহরিয়া দেখল মুখে তার অক্সিজেন মাস্ক লাগানো। শুকিয়ে কি করুণ অবস্থায় না হয়েছে। শাহরিয়া বুঝতে পারল সত্যি ফারিয়ার অবস্থা একদমই ভালো না। ফারিয়াকে দেখে শাহরিয়া নিয়ে প্রচুর রাগ হচ্ছে এবং আবার কেন যেন ফারিয়ার এরূপ অবস্থা দেখে বেশ মায়াও হচ্ছে। ধীরে ধীরে চোখের পাতা মেলে শাহরিয়াকে দেখতে পেয়ে চোখের কোণের অশ্রু সব বাঁধ ভেঙে দিয়ে আস্তে আস্তে অক্সিজেন মাস্কটা খুলে ফ্যাসফ্যাস গলায় ফারিয়া বলল, ভাইরে, বেশিরভাগ মানুষ সেটার প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট হয় যেটা তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বেশিরভাগ মানুষ নিষিদ্ধ জিনিসেই বেশি আকৃষ্ট হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম নেট দুনিয়ার নিষিদ্ধ কালো আদায়ে ঢাকা জগৎ থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারলাম না। যতই চেষ্টা করি ততই বারবার আমার বেহায়া মন সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন গভীর সিদ্ধান্তে অটল হয়েছিলাম, সেগুলো থেকে বের তো আমি হবই, কিন্তু নিষিদ্ধ জগতের ওই কালো ছায়াটা আমাকে বের হতে দেয়নি। নিজের যৌবন শান্তির জন্যই তোর প্রতি একসময় আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম, যার কারণে তোকে আমি সেদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করার মতো কুৎসিত প্রস্তাব দিয়েছিলাম এবং তুই যখন প্রত্যাখ্যান করেছিলি তখন রাগের বশে পরবর্তী সময় তোকে মিথ্যা অপবাদে আমি ফাঁসিয়ে দিয়েছিলাম এবং তাতেও যখন আমার শান্তি হচ্ছিল না তখন তোর ওই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য সেদিন রাতেই আমি তোকে অ্যাসিড নিক্ষেপ করেছিলাম। আমি খুব বড় পাপী, নেট দুনিয়ার কালো জগতে মগ্ন হয়ে ভুলেই গেছিলাম একদিন সবাইকে নিজের সব কুকর্মের হিসাব সৃষ্টিকর্তার নিকট দিতেই হবে। আমার কোনো ক্ষমা হয় না রে, আমি বড় পাপী। তোর সাথে মস্ত বড় অন্যায় করাটার জন্য হয়তো আমার আজ এই করুণ অবস্থা। জীবনের শেষ মুহূর্তে রয়েছে, আমি জানি আমার কোনো ক্ষমা হয় না। তারপরও শেষবারের মতো আমি তোর কাছে ক্ষমা নামক জিনিসটা চাইছি, পারলে ক্ষমা করে দিস এই পাপীটাকে। কথাগুলো বলার পরপর ফারিয়া জোরে জোরে শ্বাস নিতে থাকে।
আর একটা সময় তার নিঃশ্বাস নেওয়াটা চিরতরের মতন বন্ধ হয়ে যায়, ঘুমিয়ে পড়ে চিরদিনের জন্য, যে ঘুম আর কখনো ভাঙার নয়। সেদিন শাহরিয়া কিছু বলতে পারেনি, নীরবে দাঁড়িয়ে কয়েক ফোঁটা চোখের জল ফেলেছিল, এছাড়া আর কিছুই নয়। সত্যি কি শাহরিয়া ফারিকে ক্ষমা করতে পারবে নাকি পারবে না, সেটা যে নিজে ঠিক ভালো করে জানে না। সময়ের তীব্র গতিতে আজ প্রায় 6টা বছর পার হয়ে গেল। এখন শাহরিয়ারের 5 বছরে একটা সুন্দরী ফুটফুটে কিউট মেয়ে রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শাহরিয়া ওয়াশরুমের দিকে ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার চেষ্টা করছে, পারছে না কিছুতেই। তার কারণ একটাই, নির্দুনিয়া নিষিদ্ধ কালো জগৎ আসক্ত কিছু বাজে ব্যক্তিরা পরিকল্পনা করে শাহরিয়াকে একা পেয়ে তার পা দুটো চিরতরের জন্য ড্যামেজ করে দেয়, অর্থাৎ শাহরিয়া আর কোনো দিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এতে তার কোনো আফসোস নেই, কারণ ভালো মানুষের শত্রু থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে শাহরিয়া আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করে হাত দুটো সবসময় বিপদমুক্ত রাখার জন্য, কারণ এই হাত দিয়েই শাহরিয়া এখন লড়ে যাচ্ছে কালো দুনিয়া ধ্বংস করে আলোর প্রতিফলন করার জন্য। রুমে এসে শাহরিয়াকে বারবার বিছানা থেকে নামার চেষ্টা করতে দেখে শান্তা হালকা ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি কখনো নিজে নিজে কোথাও যাওয়ার চেষ্টা করবে না, তবুও কেন আমার কথাটা শোনোনি তুমি? না মানে তোমাকে কত দিক সামলাতে হয়, তাই তো তোমাকে আর অযথা ডাকতে চাইনি। চুপ, আমার কাছে সব কিছুর চেয়েও আমার হাজবেন্ডের কদর অনেক বেশি, বুঝতে পারছো শোনা? তোমার মতো মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। এভাবেই খুব সুখেই কাটতে লাগলো তাদের সাজানো গোছানো সুন্দর মিষ্টি একটা সুখের সংসার।